ভিসা জটিলতায় লন্ডভন্ড হজ যাত্রা, যাত্রী স্বল্পতায় একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট। ব্যর্থতার দায় নিয়ে খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বললেন কাদের, জোর করে টিকে আছে সরকার, মন্তব্য রিজভীর। সংলাপ, নির্বাচন কমিশনের নিয়মিত কর্মকাণ্ড, বলছেন বিশিষ্ট জনেরা, সমালোচনা না করে সহযোগিতার আহ্বান। গৃহকর্মী মৃত্যুর ঘটনায় রাজধানীর বনশ্রী রণক্ষেত্র, পুলিশের সাথে সংঘর্ষ, গাড়িতে আগুন। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তা চাইলেন ওআইসি মহাসচিব, শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7:21 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি রাহনুমা রাহিম। এছাড়া সংবাদে আরও থাকছে, পিনাক 6 ডুবির 3 বছরেও হয়নি চার্জশিট, 7 বার তদন্ত কর্মকর্তা বদল, এখনো অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লঞ্চ। ভিসা না পাওয়ায় যাত্রী স্বল্পতার কারণে বাতিল হয়েছে ভোর 6:55 ফ্লাইট। একই কারণে শনিবার আরও 2টি ফ্লাইটও বাতিল করেছে কর্তৃপক্ষ। ফলে ভোগান্তিতে পড়েছেন হজ যাত্রীরা। আদিত্য মামুনের রিপোর্ট। নানা অব্যবস্থাপনায় এখন পর্যন্ত 18টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। শুক্রবার সকালে বাতিল করা হয় একটি, এছাড়া শনিবারের 2টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভিসা না পাওয়ায় যাত্রী স্বল্পতার কারণেই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা হাজিদের অপেক্ষা বিমানে ওঠার, কিন্তু একের পর এক ফ্লাইট বাতিলের কারণে একরকম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা। এখনো ভিসার প্রসেসিং এ যে সমস্ত কাজগুলো হয় নাই, তো তাকে তো চাইলেই বিমানে উঠে দিতে পারবে না। বাতিল করা হয়েছে বিজি 3039, বিজি 7039 এবং বিজি 037 এর ফ্লাইটগুলি। ইমিগ্রেশনের জন্য আমরা মোটামুটি প্রস্তুতি নিতেছি। টিকিট পেলাম, তারপরে আইডেন্টি কার্ড পেলাম। আমরা রওনা করেছি, এর মধ্যে মেসেজ পেয়েছি যে আমাদের ফ্লাইট ক্যান্সেল। পরিবারের 3 জনের টিকিট চেয়ে পেয়েছেন 2 জন। ফ্লাইট বাতিলের কারণে অনেক হাজি পড়েছেন বিপাকে। মায়ের ভিসা হয়েছে কিন্তু ছেলের ভিসা হয়নি। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হজ যাত্রীরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতায় যেতে বিএনপি চোরাগলি খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধুর বড় ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনায় তিনি বলেন, আন্দোলনে ব্যর্থতার দায় নিয়ে দল থেকে খালেদা জিয়া সহ নেতাদের পদত্যাগ করা উচিত। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রাজধানীর বাংলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের 68তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভা। যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, বাংলার ইতিহাসে বঙ্গবন্ধু পরিবারই সাহসী জলজলে প্রদীপ। তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্র হননের চেষ্টা যারা করছেন তারা কখনোই ক্ষমতায় আসতে পারবেন না। চেয়ারম্যান বিদেশে, ভাইস চেয়ারম্যান বিদেশে, ফখরুল ইসলাম আলমগীর শেখ চোরা গলি খুঁজছেন, কোন গলি দিয়ে ক্ষমতায় যাওয়া যায়। ওবায়দুল কাদের বলেন, সব ক্ষেত্রেই বিএনপি ব্যর্থ। 8 বছরে 8 মিনিটের জন্য রাস্তা গরম করতে পারেননি। এই ব্যর্থতার জন্য টপ টু বটম আপনাদের সবার পদত্যাগ করা উচিত। আলোচনা সভায় রাজনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে শেখ কামালের অবদান স্মরণ করেন বক্তারা। জননেত্রী শেখ হাসিনা সরকারের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের পর সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আদালতের রায় মেনে নিলেই রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন তারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এসব মন্তব্য করেন বিএনপি নেতারা। তাপসী রাবেয়ার রিপোর্ট।
নেতাকর্মীদের গ্রেপ্তার, গুম ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। বাজারে প্রায় সকল পণ্যের দাম এখন দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পেয়েছে। রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিল করে আদালতের দেয়া রায়ে গণতন্ত্রের জন্য আলোর দিশা। সুপ্রিম কোর্টের এই রায় প্রকাশের পর বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনি। আমরা তো বারবার বলেছি তারা তো জোর করেই ক্ষমতায় থাকবেন। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বলেন, আদালতও মনে করে নিরপেক্ষ ও সহায়ক সরকার ছাড়া রাজনৈতিক সংকট নিরসন সম্ভব নয়। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে মানুষের মনের যে ইচ্ছা, মনের যে ক্ষোভ দুঃখ, মানুষের মনের মধ্যে যে নালিশ, সেগুলো প্রতিফলিত হয়েছে। সারা দেশে নারী ও শিশুদের উপর হামলা প্রতিরোধ সহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন মওদুদ। অপহরণ করা হয়েছে 38। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের সংলাপ থেকে বিশেষ কিছু বের হবে না বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, সংলাপ আয়োজন ইসির নিয়মিত কর্মকাণ্ডেরই অংশ। তবে আগামী নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে তার ক্ষমতার পুরোটাই ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা। সমালোচনা না করে ইসিকে সহযোগিতা করার আহ্বান বিশিষ্টজনদের। জসিম জুয়েলের রিপোর্ট। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পথ নকশা অনুযায়ী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। গত 31 জুলাই হয়ে গেল সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ। নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন পরামর্শ আসে তাদের কাছ থেকে। নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের সংলাপ কেমন হলো, এমন প্রশ্নে বিশিষ্টজনরা বলছেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক ক্ষমতার পুরোটাই প্রয়োগ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। মনের মতো ইলেকশন হয় নাই, মানুষের হচ্ছে আপনি 50 বার ইলেকশন করেন, 50 বার তার হবে না, হয়তো 3-4 বারের সময় ঠিক হয়ে যাবে। বাট মেক ইট শিওর যে ইলেকশন সুষ্ঠু ইলেকশন না হলে আমরা ইলেকশন অ্যাকসেপ্ট করবো না। অপোনেন্টকে ক্যাম্পেইন করতেছেন, তাহলে তার ক্যান্ডিডেট আপনাদের পাওয়ার আছে, বাদ দিয়ে দেন। সাহস করে কাজ করতে হবে। সিরিয়াস আমাদের নির্বাচক মণ্ডলীর জানমালের নিরাপত্তার কথা তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেন এবং এই লক্ষ্যে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে তারা বিন্দুমাত্র বিচলিত হবেন না কিংবা দ্বিধা করবেন না। সংলাপে অনেক প্রস্তাব দেয়া হলেও কমিশনের পক্ষে সবই গ্রহণ করা সম্ভব নয় বলে মনে করেন তারা। তবে সাহস নিয়ে নির্বাচন কমিশনকে কাজ করার পরামর্শ তাদের। আমি মনে করি এটা একটা রুটিন ওয়ার্ক। কমিশন আলাপ আলোচনা শুরু করেছে, এটা আমার মনে হয় খুব বেশি যে এটার থেকে সাংঘাতিক কিছু বেরিয়ে আসবে তা নয়। শুধুমাত্র শোনার খাতিরে শোনা এবং বিষয়টা লোক দেখানো একটা পর্বে পর্যবসিত হয়, তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক। প্রয়োজনে পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন না করার পক্ষে মত দেয় সুশীল সমাজের এই দুই প্রতিনিধি। তার কাজ করার শক্তি, দক্ষতার। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দ্রুত এগিয়ে চলছে সারা দেশে ভোটার হালনাগাদের কাজ। সঠিক এবং নির্ভুলভাবে হালনাগাদ কার্যক্রম শেষ করতে কয়েক ধাপে তথ্য সংগ্রহ করছেন মাঠ কর্মীরা। এদিকে কোনো কোনো অঞ্চলে হালনাগাদের বিষয়ে প্রচারণার অভাব রয়েছে বলে জানায় ভোটাররা। এছাড়া কর্মস্থলে থাকায় অনেককেই বাড়িতে গিয়ে না পাওয়ায় বিড়ম্বনায় পড়ছেন মাঠ কর্মীরা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান। হালনাগাদ তালিকায় সবাইকে অন্তর্ভুক্ত এবং তথ্য নির্ভুল করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন নির্বাচন কমিশনের কর্মীরা। হালনাগাদ কার্যক্রমে যাদের বয়স 1 জানুয়ারি 2018 সালে 18 বছর পূর্ণ হবে তাদের নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তি সহ ভোটার স্থানান্তর এবং মৃত ব্যক্তিকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে। কুমিল্লার 16 উপজেলায় হালনাগাদের কাজ দ্রুত এগিয়ে চলেছে। সঠিক এবং নির্ভুল করতে তথ্য সংগ্রহকারীরা ফরম পূরণের সময় জন্ম নিবন্ধন কার্ড, এসএসসি সার্টিফিকেট, পাসপোর্ট অথবা বিয়ের কাবিননামা দেখে নিশ্চিত হওয়ার পর তা কার্যকর করছেন। নিয়ম কিছু আছে, যারা স্থায়ীভাবে বসবাস করে তারাই ভোটার হতে পারবে। তবে অনেক ভোটারের অভিযোগ 3 বছর আগে তালিকায় নাম এবং ছবি তোলা হলেও জাতীয় পরিচয় পত্রটি হাতে পাননি তারা। সিম কিনতে গেলে এখন ন্যাশনাল আইডি কার্ড ছাড়া পাওয়া যায় না। জেলা নির্বাচন কর্মকর্তা অবশ্য জানান, সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট কার্ড দেয়া হবে, তাই কিছুটা দেরি হচ্ছে। স্মার্ট কার্ড আমরা হাতে পেয়ে গেছি, নির্দেশনার আলোকে আমরা বিতরণ শুরু করব। ঠাকুরগাঁয়ে অনেকে কর্মস্থলে থাকায় তাদের বাড়িতে না পাওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে তথ্য সংগ্রহকারীদের।
সবারই দায়িত্ব, আমরা যেমন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতেছি, আমাদেরকেও সহায়তা করতে হবে। এদিকে মেহেরপুরে তেমন প্রচারণা না থাকায় হালনাগাদের কথা জানেন না বলে দাবি সাধারণ মানুষের। এইগুলি যদি টিভি বা পত্রিকা প্রচারিত হয় তাহলে মানুষ সচেতন হবে। নির্ভুল হালনাগাদের জন্য জেলা অফিস ও আঞ্চলিক কার্যালয় থেকে তালিকার কাজ মনিটর করা হচ্ছে। ঢাকায় হেড অফিস থেকেও তদারকি করা হচ্ছে। টাঙ্গাইলে ভোটার হতে পেরে আনন্দিত নতুন ভোটাররা। ভোটার আইডি কার্ড পাবো, এতে আমি অনেক আনন্দিত। কোনো ভোটার যাতে বাদ না পড়েন সেদিকে সতর্ক নজর আছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা। যারা ভোটার হবেন তারা যেন সঠিক তথ্য দিয়ে ভোটার হন। 20 আগস্ট থেকে 9 নভেম্বর পর্যন্ত নতুন ভোটারদের ছবি তোলা হবে। রত্না জামান, 21 টেলিভিশন। রাজধানীর রামপুরা বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে হামলা চালায়। সে সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় জনতা। পুলিশ অভিযুক্ত ব্যক্তি ও বাড়ির দারোয়ানকে আটক করেছে। আহমদ বাবুর রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর বনশ্রী জি ব্লকের 4 নম্বর রোডের এই বাসায় কাজ করতে যায় গৃহকর্মী লাইলি আক্তার। কিছুক্ষণ পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। গৃহকর্তা মুন্সি মহিউদ্দিন পুলিশকে জানায়, বাসায় কাজ করতে গিয়ে একটি রুম বন্ধ করে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাইলি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে লাইলির স্বজনদের অভিযোগ, গৃহকর্ত্রীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে। মরে গেছে যে ঝুলে রাখছে, ওর গায়ের ওন্না দিয়ে, গায়ে বলে কোনো কাপড় চোপড় নাই। তাহলে স্যার আমার কাছে বিচার, আমার দেশের বোন, আমার দেশের থেকে গেছে, স্বামী নাই, কইরা খায়। এখন ওই বাচ্চা দুটার কি হবে? বাচ্চা দুটার মাও পাইবো? বুয়ারে যেটা মেরা লাইছে উনি, তাহলে এর আগে একটা বাচ্চা মারছে, হ্যাঁ, এর কি বিচার নাই নাকি? ওই মানুষের মহিলাই নাই না, কাজ করা টাকা দেয় না, টাকা খুঁজলে মারধর করে, আরো 2-3 বার ওরা মারধর করছে। কারোকে মানে বেতন দিত না, মাঝে মধ্যে ওই কাজের মহিলা চলে গেলে ছুটা মহিলা দিয়ে আসতো, তাদেরও একই কমপ্লেন। এরকম আমরা প্রায় আওয়াজ শুনতাম। আমরা তো এখনো চোখে দেখি নাই, তারে বলে কাপড় চোপড় খুইলা ফেলাইছে, তারে দাও দিয়া কোপাইছে, বলে 3টা কোপে দিছে। খবর পেয়ে এলাকাবাসী ওই বাড়ি ঘেরাও করে। বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে তারা। পুড়িয়ে দেয় বাড়ির সামনে রাখা একটি গাড়ি। এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়। আহত হয় বেশ কয়েকজন। পুলিশ বলছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পিছনে যে বা যারা যেই জড়িত থাকুক, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই মুহূর্তে তদন্তের এই প্রাইমারি স্টেজে আমি বলতে পারবো না মৃত্যুর মূল কারণটা কি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেছেন ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমদ আল আথাইমিন। শরণার্থীদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রশংসাও করেন তিনি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন ওআইসি মহাসচিব। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 4 দিনের সফরের তৃতীয় দিনে শুক্রবার দুপুরে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান ওআইসির মহাসচিব। সেখানে তাকে স্বাগত জানান ক্যাম্পের রোহিঙ্গারা। আর দাবি জ্ঞান হইলে আর নিজের দেশের মাঝে সুস্থভাবে জঙ্গই ওআইসি আদেশ জাতীয় সংঘ আর বাংলাদেশ গভর্নমেন্ট মিলিয়ে আর অধিকার গান লইয়া আর আসানের সাথে আরেকজন বাপে জাগি ফারি দিয়ে আর দাবি দেব লিয়ান। আর বর্মার মাঝে 135 জাত আছে, 135 জাতর যে অধিকার গান আছে আর রোহিঙ্গার এই অধিকার গান আর ফাইবুল্লাহ বলিওরে এবারে দাবি দেওয়া গান আর জানাই। ক্যাম্প পরিদর্শনে গিয়ে ওআইসি মহাসচিব জেলা প্রশাসন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা সহ বেসরকারি সাহায্য সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। সে সময় মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সাথেও কথা বলেন তিনি। বৈঠক শেষে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লকগুলো ঘুরে দেখেন ওআইসি মহাসচিব। পরে ওআইসি মহাসচিব সাংবাদিকদের বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যা হয়েছে তা চরম মানবাধিকারের লঙ্ঘন। শুধু খাদ্য ও বাসস্থান নয়, সামগ্রিকভাবে তাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। From this camp in Bangladesh, I am calling into the international community, United Nations and all international organizations to assume its responsibility, and we can help in any way we can. Please come and help. বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ওআইসি মহাসচিব। I would like to thank very much the government of Bangladesh. পরিস্থিতি যত কঠিনই হোক, ওআইসি শরণার্থীদের পাশে থাকবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে।
বগুড়ায় ছাত্রী ধর্ষণের আলামত মিলেছে, আবারও রিমান্ডে তুফান ও কাউন্সিলর রুমকি। সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতায় চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ব্যাহত, চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা নিয়েও প্রশ্ন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। বগুড়ায় মা-মেয়ে নির্যাতন মামলার মূল হোতা তুফান সরকার ও কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে আবারও 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। অপর আসামি মুন্না 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ 3 আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। এ সময় তদন্তের স্বার্থে তুফান ও রুমকির 5 দিনের রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে তাদের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তুফানের আরেক সহযোগী মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে ফরেনসিক বিভাগের প্রতিবেদনে ধর্ষণ ও নির্যাতনের আলামত পাওয়া গেছে। এদের নামে আসামি 10 জনের 9 জন সহ আরো 2 জনকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একজন এজার নামে পলাতক আছে, তাকে আমরা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংবিধানের 16 সংশোধনী বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ওই সংশোধনী সংসদে আবার পাশ করা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, বিচারকরা জনগণের প্রতিনিধিদের উপর খবরদারি করেন, অথচ সরকার তাদের নিয়োগ দেয়। বিচারকদের এমন আচরণ ঠিক নয়। চট্টগ্রাম বন্দরের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হলেও গত কয়েক দশকে অবকাঠামোগত কোনো পরিবর্তন হয়নি, অথচ প্রতি বছরই বাড়ছে কন্টেইনার হ্যান্ডলিং। সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতার কারণে বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে মনে করেন ব্যবহারকারীরা। এর ফলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দরের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। চট্টগ্রাম বন্দর নিয়ে হাসান ফেরদৌসের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ব্যবহার করে প্রতি বছরই বাড়ছে আমদানি রপ্তানি। 2015-16 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল 21,89,000, আর গত বছরে হ্যান্ডলিং হয়েছে 24,19,000। এর ফলে বেড়েছে বন্দরের রাজস্ব আয়ও। চট্টগ্রাম বন্দরের ব্যবহার বাড়লেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটা ছোট ছোট ক্রয়ের ক্ষেত্রেও মন্ত্রণালয়ে পাঠাতে হয় আর কি। পৃথিবীর খুব কম বন্দর আছে যেরকম কেন্দ্রের কর্তৃক শাসিত, পৃথিবীর খুব কম বন্দর আছে। এই চট্টগ্রাম বন্দর একমাত্র উদাহরণ সেটা। এটা খুবই দুর্ভাগ্যজনক। চেয়ারম্যান উনি গত মিটিংয়ে এনবিআর মিটিংয়ে বলেছেন যে জেটি হচ্ছে, কিন্তু জেটি যে হচ্ছে এই শুরু ওনারা জাস্ট ডিসিশন নিয়েছেন মাত্র। জেটি বাড়তে বাড়তে হবে 4-5 বছর আরও গ্যাপ থাকবে মাঝখানে। এই গ্যাপে আমরা ব্যবসায়ীরা কোথায় যাব? কন্টেইনার বন্দরে দিন দিন বাড়তেই থাকবে। এদিকে কর্ণফুলী নদীর নাব্যতা কমে যাওয়ায় অধিকাংশ জাহাজ সিসিটি এবং এনসিটিতে ভিড়তে হচ্ছে বলে জানান বন্দরের এই অপারেটর। বড় জাহাজ আসতেছে, 2000 টিউসের জাহাজ আসতেছে, যেখানে মিনিমাম ড্রাফট লাগে 9 মিটার। 9 মিটার, যত 9 মিটারের ড্রাফট আসে তারা চিটাগাং পোর্টে সিসিটি এনসিটিতে বাড়তে নিতে হবে। এখানে কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। তবে কাজের গতি বাড়াতে নতুন যন্ত্রপাতি কেনার কথা জানিয়েছেন বন্দরের চেয়ারম্যান। গত 2016-17 অর্থ বছরে আমরা 55টি ইকুইপমেন্ট ইতিমধ্যেই অ্যাপ্রুভাল পেয়েছি, আর 80% কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে। আশা শুরু করে যে বাকিগুলো চলে আসবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে চট্টগ্রাম সমুদ্র বন্দরের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিচ্ছিন্ন সংবাদ পরিবেশনের কারণে অনেক তথ্য স্পষ্ট থাকায় পরবর্তীতে সেই অভাব পূরণ করেছে প্রকাশিত নানা অনুসন্ধানী বই। সামরিক শাসকদের দৌরাত্ম্যে ঢাকায় অবস্থানরত বিদেশি সাংবাদিকরা অনেকে রিপোর্ট প্রকাশ করতে না পারলেও দেশে ফিরে যেসব বই লিখেন তা অমূল্য দলিল হয়ে আছে। তবে দেশীয় লেখকদের তেমন বই নেই উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, এখনও সুযোগ রয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপর তথ্য সমৃদ্ধ গ্রন্থ রচনার। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল।
তৎকালীন পূর্ব পাকিস্তানে 1971-এর 25শে মার্চ পাক শাসকরা গণহত্যা শুরুর পর স্বাধীনতা যুদ্ধের সূচনা হলে বিশ্ব গণমাধ্যমের কাছে এই অঞ্চলের গুরুত্ব তুঙ্গে ওঠে। 9 মাস যুদ্ধের সংবাদ সংগ্রহে যারা ছিলেন এমন অনেক সাংবাদিক বাংলাদেশের রাষ্ট্রের জন্মের 1 দশক পরও দায়িত্ব পালন করেছেন। 1975-এর 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর দেশীয় গণমাধ্যম ও সাংবাদিকরা কড়া নিয়ন্ত্রণে থাকলেও বিদেশি সাংবাদিকরা অনুসন্ধানের সুযোগ পেয়েছেন বেশি। সে সময় বিতাড়িত হওয়ার ভয়ে বিদেশিরা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ না করলেও পরে বেশ কয়েকজন বই লিখেছেন। ব্রিটেনের সানডে টাইমসের বিখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসকারানহাস, যিনি পূর্ব পাকিস্তানে গণহত্যার খবর প্রথম বিশ্ববাসীকে জানিয়েছিলেন, তার লেখা লিগেসি অব ব্লাড বইটিতে প্রথম বঙ্গবন্ধু হত্যার বিস্তারিত প্রকাশ পায়। ঢাকায় দায়িত্বরত মার্কিন সাংবাদিক লরেন্স রিফশুলজের লেখা আনফিনিশড রেভলিউশনের মতো অনেক বইয়ে উঠে এসেছে 75 থেকে সামরিক অভ্যুত্থানের অজানা নানা দিক। বিশেষ করে মাসকারানহাসের যে এটা লিগেসি অফ ব্লাড, খুব রিসার্চ ওরিয়েন্টেড কাজ হয়েছে। বিদেশি সাংবাদিকদের লেখা এসব বইয়ে পর্যাপ্ত তথ্য থাকলেও হত্যাকাণ্ডের প্রেক্ষাপটের বর্ণনা নিয়ে রয়েছে বিতর্ক। তারা জাস্টিফাই করার চেষ্টা করেছেন যে এই কর্মকাণ্ডের কারণের জন্য এই ঘটনাটা অবশ্যম্ভাবী হয়েছিল। ঘটনাটাকে তারা তুলে এনেছেন, কিন্তু ঘটনাকে জাস্টিফাই করার জন্য যেভাবে তারা মানে সেই সময়কার বঙ্গবন্ধু 3.5 বছরের যে ঘটনাগুলোকে তারা যেভাবে তুলে এনেছেন সেটা কিন্তু পুরোপুরি তথ্যভিত্তিক নয়, এক পেশে কিছুটা। হালিমদাদ খানের বাংলাদেশের রাজনীতি 1972 থেকে 1975 এবং হুমায়ুন আহমেদের দেয়াল নামের বইগুলো বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে অনেক লেখক বই লিখলেও সেসব সাড়া জাগাতে পারেনি, সমাদৃত হয়নি। তবে বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য, জেরা এবং রায়ে অনেক সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ তথ্যবহুল ঘটনা পরম্পরা বের হয়ে এসেছে। সেসব নিয়ে গ্রহণযোগ্য এবং পাঠকপ্রিয় বইয়ের প্রয়োজনের কথাও বলেছেন প্রাজ্ঞজনরা। এগুলোতে অনেক কাজ করার প্রয়োজন রয়েছে। সাজিদ জমেল, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সপ্তাহ শেষের আয়োজন আমার বাংলা। যুক্তরাষ্ট্রে বাঙালিদের স্বপ্ন পূরণের পথ দেখাচ্ছেন প্রকৌশলী আবু হানিফ। হাজার হাজার তরুণকে যুক্তরাষ্ট্রের মূল ধারায় চাকরির সুযোগ করে দিচ্ছে তার গড়া প্রতিষ্ঠান পিপল অ্যান্ড টেক। সব মিলে বিশাল আমেরিকায় বাঙালিদের অনন্য পরিচয়ের সুযোগ করে দিচ্ছে পিপল অ্যান্ড টেক। যুক্তরাষ্ট্র ঘুরে এসে বাঙালির তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের কথা জানাচ্ছেন অখিল পোদ্দার। কুমিল্লার লাঙ্গলকোটে জন্ম নেয়া আবু হানিফ পড়ালেখা করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে। উচ্চতর পড়াশোনার জন্য 1995 সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইনফরমেশন টেকনোলজিতে এমএস করার পর প্রথমে করেছেন ছোটখাটো চাকরি, যাতে জীবন চললেও মূলধারায় পরিচয় পাওয়াটা খুবই কঠিন। সেই থেকেই পিপল অ্যান্ড টেক এর পথ চলা। বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসে এখানে অড জব করছে, তাদেরকে আমি ইনভাইট করলাম। তারপরে আমি 5000 বাংলাদেশিকে এই দেশে চাকরি দিয়েছি, যাদের মিনিমাম বেতন হলো ইন অ্যান অ্যাভারেজ $100,000 ইয়ারলি। বাংলাদেশ থেকে এখানে এসেছি পিএইচডি করতে বায়োলজি ব্যাকগ্রাউন্ডের, যেটা আমার মনে হয়েছে যে আমেরিকাতে বসে আপনি যদি ইনফরমেশন টেকনোলজি না জানেন আপনি কিছুই জানেন না। গভর্নমেন্ট লেভেল থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট সেক্টরের কাজ করছে, সো এটা খুবই আমাদের জন্য একটা গর্বের বিষয়। IBM, গুগল, বোয়িং এবং লকহিড মার্টিন এরকম সব বড় বড় কোম্পানিতে বড় বড় পজিশনে কাজ করছে। বছরে 1000-এরও বেশি শিক্ষার্থী ওয়াশিংটন, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া সহ আরও কটি শাখা থেকে শিখছেন সফটওয়্যার টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, বেসিক কম্পিউটার সহ সময়োপযোগী আরও অনেক প্রোগ্রাম। আমাদের এই 4 মাস কোর্স করার পরে সে শুরু করতে পারে মিনিমাম $80,000। প্রথমে বাঙালি বেশি থাকলেও এখন 32টি দেশের শিক্ষার্থীরা ট্রেনিং নিচ্ছেন পিপল অ্যান্ড টেকে। মানুষের ভাগ্য বদলের এই নায়ক পেয়েছেন অনেক পুরস্কার আর স্বীকৃতি। নো মোর ইন আওয়ার জব। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তিতে বিশাল ভূমিকা রেখেছেন বাংলাদেশের কিছু গুণী প্রকৌশলী। তাদেরই একজন আবু বকর হানিফ। তার এই পিপল অ্যান্ড টেক প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন স্টেটে ছড়িয়ে পড়ছেন নামি দামি প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য শিক্ষার্থী। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। কমছে না সবজির দাম, পেঁয়াজ, রসুন, আদার বাজার চড়া, ইলিশ সহ মাছের মূল্যে ক্রেতার স্বস্তি। সিকিম সীমান্তে সেনা সমাবেশ বাড়াচ্ছে ভারত, বলছে চীন। অভিযোগ অস্বীকার, আলোচনার আহ্বান সুষমা স্বরাজের। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের সময় সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার শিবলি সাদিক সহ 10 জন আহত হয়েছেন। নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, দুপুর 2টার দিকে দুর্গাপুর উপজেলার কাচারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। এই ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুন্সিগঞ্জের মাওয়ায় পিনাক 6 লঞ্চ ডুবির 3 বছরেও চার্জশিট দিতে পারেনি পুলিশ। 7 বার বদল হয়েছে তদন্ত কর্মকর্তা। 2014 সালের 4 আগস্ট অতিরিক্ত যাত্রী বোঝাই পিনাক 6 তলিয়ে যায় পদ্মার বুকে। মারা যায় 49 যাত্রী, আর নিখোঁজের সংখ্যা 61। পিনাক ট্র্যাজেডিতে এত মৃত্যুর পরও পদ্মায় অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল বন্ধ হয়নি। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। ধারণ ক্ষমতার অতিরিক্ত 250-রও বেশি যাত্রী নেয় 2014 সালে মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যায় পিনাক 6। ওই ঘটনায় 49 জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করে 28 জনের মৃতদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। বাকি 21 জনের ডিএনএ নমুনা রেখে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পিনাক ট্র্যাজেডির 3 বছরেও শনাক্ত হয়নি মৃতদেহগুলো, আর নিখোঁজ 61 যাত্রীর সন্ধান মেলেনি আজও। আমরা খুব তালাশ করছি, আমরা উপায় নেই, আর সরকারও কোনো কেয়ার নেই। মানুষ মরে আর কোনো কৈফিয়ত করে দেয় না। ঘটনার পর 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তর। থানা সহ বিভিন্ন দপ্তরে 4টি মামলা হয়। 7 বার বদল হয় মামলার তদন্ত কর্মকর্তা। মামলাটি মনিটরিং সেল দিয়ে আমাদেরকে অব্যাহতি দিয়েছে। আমার মামলাটি চার্জশিটের জন্য এমনি দাখিল করা হয়েছে। আশা করি এই মাসের ভিতরে আমরা মামলাটি চার্জশিট দিতে পারব। এত বড় দুর্ঘটনার পরও এ রুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল বন্ধ করতে পারেনি কর্তৃপক্ষ। প্রশাসনিক দিক থেকে যদি একটু সুবিধা দেয়, তাহলে আমরা যে যাত্রী সার্ভিস আছে এখানে আরেকটু উত্তমরূপে সেবা দেওয়া যাবে। দুর্ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা গেলে লঞ্চ মালিকরা সচেতন হবেন বলে মনে করছেন স্বজনহারা মানুষেরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। ছুটির দিনে রাজধানীর সবজির বাজার বেশ চড়া। সব ধরনের শাক সবজি সহ লাফিয়ে বেড়েছে কাঁচামরিচের দাম। পেঁয়াজ, রসুন ও আদার দামও বেড়েছে। টানা বৃষ্টি আর বন্যার প্রভাবেই দাম বাড়তি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে মাংসের বাজার স্থিতিশীল, আর মাছের বাজারে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছের দাম কিছুটা কমেছে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। কমছেই না শাকসবজির দাম। বেগুন ও করলা 60 টাকা, পটল ও কাঁকরোল 50 টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। কাঁচামরিচের দাম 1 লাফে 40 টাকা বেড়ে হয়েছে 120 টাকা। গত সপ্তাহে কিন্তু করিতে 10-20 টাকা বেশি, কিন্তু যেরকম কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 80 টাকা, এই সপ্তাহে কাঁচামরিচ বেচতেছে 120 টাকা। দেশি পেঁয়াজ কেজিতে 15 টাকা বেড়ে হয়েছে 50, আর বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকায়। আদা ও রসুনের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। আলু বিক্রি হচ্ছে 25 টাকায়। তবে স্বাভাবিক আছে চালের বাজার। 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে সব ধরনের মোটা চাল। মিনিকেট 54 টাকা, নাজির শাইল 55 থেকে 60 টাকা এবং পাইজাম বিক্রি হচ্ছে 45 টাকায়। মোটাটা চলতেছে 40-41, যেটা ইন্ডিয়া থেকে এলসি আসছে ওটা, আর আমাদের দেশিটা চলতেছে 43-44। কমেছে মসুর ডাল ও চিনির দাম, আর গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে লবণ, তেল সহ অন্যান্য নিত্যপণ্য। গত সপ্তাহে চিনি আসলে আপনার 60 টাকা, এই সপ্তাহে কেজিতে 8 টাকা করে কমছে। সরবরাহ ভালো থাকায় কমেছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। মাছের বাজার একটু কমছে, আশিকালার মধ্যে আরো 8-10 দিনের মধ্যে আরো একটু কমতে পারে। আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। কেজিতে 20 টাকা কমেছে কক মুরগির দাম। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ।
সিকিম সীমান্তে ভারত সেনা সমাবেশ বাড়াচ্ছে বলে অভিযোগ করছে চীন। তবে যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান চায় ভারত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিকিমের সীমান্তবর্তী অঞ্চলে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। এদিকে চীনের এমন অভিযোগ অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বলেন, সিকিম ইস্যুতে যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান চায় দিল্লি। সিকিমের দোকলাম সীমান্তে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় ভারত চীনে। অঞ্চলটি নিজেদের বলে অনেকদিন থেকেই দাবি করে এসেছে চীন। বর্তমানে দুই দেশের সীমান্তে সেনা মোতায়েন রয়েছে প্রায় ৩০০। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাথে রুশ আইনজীবীদের বৈঠকের বিষয়ে সমন জারি করেছেন দেশটির গ্র্যান্ড জুরি। নির্বাচনে রুশ আঁতাতের বিষয় তদন্তে সহযোগিতা করতে গ্র্যান্ড জুরির সাথে কাজ করছে জাস্টিস ডিপার্টমেন্টের বিশেষ উপদেষ্টা রবার্ট মুলার। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রবার্ট মুলারের তদন্তের কারণে বিষয়টি নিয়ে অপরাধের অভিযোগ আনা সম্ভব হবে। গেল বছর জুনে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবীর সাথে বৈঠক করেন ট্রাম্প জুনিয়র, মেয়ের স্বামী জ্যারেড কুশনার সহ বেশ কয়েকজন। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করে নেন ট্রাম্প জুনিয়র। তবে ডোনাল্ড ট্রাম্প বরাবরই নির্বাচনে রাশিয়ার কোনো সংযোগ ছিল না বলে দাবি করে আসছেন। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ভারতের ইনিংস ঘোষণা, 572 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। প্যারিস পৌঁছেছেন নেইমার। পিএসজির সাফল্যে তৃষ্ণায় আকৃষ্ট সেলেসাও তারকা। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। ঈদুল আজহা সামনে রেখে ফ্যাশন সচেতনদের জন্য বাহারি কালেকশন সাজিয়েছে দেশের অন্যতম পোশাক বিপণন প্রতিষ্ঠান আড়ং। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব আউটলেটে ফ্যাশন শোয়ে ঈদের সব পোশাক প্রদর্শন করা হয়। আড়ংয়ের এই পোশাক সম্ভারে রয়েছে নারী ও পুরুষদের জন্য নানান ডিজাইনের পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ। বাড়তি আকর্ষণ হিসেবে আছে শিশুদের নজর কাড়া কালেকশন। এছাড়া ফ্যাশন সচেতনদের জন্য আড়ং সরবরাহ করবে জুট কটনের বোহেমিয়ান কাট কুর্তির কালেকশন। এবার খেলার খবর জানাচ্ছেন সাব্বির আহমেদ। ধন্যবাদ। শুরুতেই জানাচ্ছি ক্রিকেটের খবর। কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শেষে 2 উইকেটে 50 রান তুলেছে শ্রীলঙ্কা। ভারতের চেয়ে এখনও 572 রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। বিশাল রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান তোলার আগেই ওপেনার থারাঙ্গাকে হারায় শ্রীলঙ্কা। এরপর দলীয় 33 ও ব্যক্তিগত 25 রানে অপর ওপেনার করুণারত্নের উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। এর আগে 9 উইকেটে 622 রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম দিনের 2 সেঞ্চুরিয়ান পূজারা ও রাহানে যথাক্রমে 133 ও 132 রানে আউট হলে রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজা হাফ সেঞ্চুরি তুলে নেন। অশ্বিন 54 ও সাহা 67 রানের সাজঘরে ফিরলেও জাদেজা 70 রানে অপরাজিত থাকেন। এবার ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও রহমতগঞ্জকে 3-2 গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। 15 মিনিটে ইসমাইল বাঙ্গুরার গোলে 1-0 এগিয়ে যায় রহমতগঞ্জ। অবশ্যই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 22 মিনিটে আমজাদ আলীর গোলে 1-1 সমতায় আনে মুক্তিযোদ্ধা। এরপর 27 ও 47 মিনিটে জাকি শারহানের জোড়া গোলে প্রথমার্ধেই 3-1 গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বিরতির পর রহমতগঞ্জ আরেকটি গোল পরিশোধ করলেও পরাজয় এড়াতে পারেনি। পিএসজিতে যোগ দিতে প্রাইভেট জেট বিমানের প্যারিস পৌঁছেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার জুনিয়র। 25 বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা শুক্রবার প্যারিসে পৌঁছান। রেকর্ড 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মি ক্লাবে যোগ দিয়েছেন এ তারকা ফুটবলার। 5 বছরের চুক্তিতে নেইমার পিএসজিতে থাকবেন 2022 সাল পর্যন্ত। ক্লাবটির সাফল্য তৃষ্ণায় আকৃষ্ট এ সেলেসাও তারকা প্রতি সপ্তাহে বেতন হিসেবে পাবেন 5.5 লাখ ইউরো। এবার টেনিসের খবর। ওয়েস্ট ক্লাসিক টেনিসের নারী এককের কোয়ার্টার ফাইনাল উঠেছেন কোকো ভান্ডেগি। ক্যালিফোর্নিয়া ষষ্ঠ বাছাই মার্কিনী কোকো সহজেই হারান স্বদেশী নিকোল গিবসকে। প্রথম সেটে 6-0 গেমে জেতেন কোকো। এরপর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নিকোল গিবস।
ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়লেও শেষ রক্ষা করতে পারেনি গিবস। কোকোর পাওয়ার শট ও প্লেসিং এর সামনে 6-2 গেমে সেট হেরে বিদায় নেন তিনি, আর কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেন কোকো ভ্যান্ডেগি। সিটি ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জ্যাক সক। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেরার্ড ডোনাল্ডসনকে হারিয়েছে স্বদেশি টেনিস তারকা জ্যাক। ডোনাল্ডসনের বিপক্ষে 2-0 ব্যবধানে জয় পেতে জ্যাক সক সময় নেন 1 ঘন্টা 26 মিনিট। প্রথম সেটে 7-6 গেমে জয় নিয়ে এগিয়ে যান 24 বছর বয়সী জ্যাক। পিছিয়ে পড়ে দ্বিতীয় সেটের শুরুতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি ডোনাল্ডসন। দ্বিতীয় সেটেও 6-2 গেমে জয় পান র্যাঙ্কিংয়ের 17 নম্বরে থাকা জ্যাক। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ কানাডিয়ান মিলোস রাওনিক। এই ছিল আমার কাছে খেলার খবর। ফিরছে মূল খবরে। ধন্যবাদ সাব্বির। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ভিসা জটিলতায় লন্ড ভন্ড হজ যাত্রা, যাত্রী স্বল্পতায় একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট। ব্যর্থতার দায় নিয়ে খালেদা জিয়া সহ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত বললেন কাদের। জোর করে টিকে আছে সরকার, মন্তব্য রিজভী। সংলাপ নির্বাচন কমিশনের নিয়মিত কর্মকাণ্ড, বলছেন বিশিষ্টজনেরা। সমালোচনা না করে সহযোগিতার আহ্বান। গৃহকর্মী মৃত্যুর ঘটনায় রাজধানীর বনশ্রী রণক্ষেত্র, পুলিশের সাথে সংঘর্ষ, গাড়িতে আগুন। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তা চাইলেন ওআইসি মহাসচিব। শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।